ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়ায় স্বাগত। আমরা আজকে লুসেন্ট জিকের হিস্ট্রির পোর্শনের যে অংশটি চলছিল তারই একটা এক্সটেনশন পার্ট মুঘল এম্পায়ার বা মুঘল সাম্রাজ্য পড়ব। আমরা মুঘল সাম্রাজ্য শুরু করব যাকে দিয়ে, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি ছিলেন একজন চমকপ্রদ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব, নানান গুণের অধিকারী। এই প্রতিষ্ঠাতা মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নানান গুণের অধিকারী। তিনি তৈমুরলং এর ষষ্ঠ বংশধর ছিলেন এবং তিনি চেঙ্গিস খাঁয়ের অষ্টম বংশধর ছিলেন মায়ের তরফ থেকে। হ্যাঁ, এই মহান এবং হিংস্র পূর্বপুরুষদের একজন উত্তরসূরি ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তিনি পানিপথের প্রথম যুদ্ধে 12 এপ্রিল 1526 সালে দিল্লির লোধি রাজবংশের সুলতান ইব্রাহিম লোধিকে পরাজিত করেন এবং দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ব্যক্তি স্বার্থে ধর্মকে তিনি ব্যবহার করেছিলেন বটে, কিন্তু তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ ব্যক্তি। এই পানিপথের যুদ্ধে জয়ের পর তিনি মেবারের রানা সংগ্রাম সিংহের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং সেই যুদ্ধতে মেবারের রানা সংগ্রাম সিংহকে খানুয়ার যুদ্ধে হারিয়ে দেন। তিনি তারপর হুমায়ুনের সঙ্গে এবং দ্রুততার সাথে কালপি, বাইনা, জৌনপুর দখল করেন এবং বিহারের আফগানরা বাবরের কাছে সাময়িকভাবে নতি স্বীকার করেন। এই সময় বাবর অনধিকৃত কিছু অঞ্চলে তার কতিপয় আমির পাঠিয়ে আফগানদের দমন করেছিলেন। 1527 খ্রিস্টাব্দে মেবারের রানার বিরুদ্ধে বাবর যুদ্ধাভিযান চালান। ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের যুদ্ধের সময় রানা সংগ্রাম সিংহ তাঁকে সাহায্য করবেন এমন কথা ছিল, কিন্তু সংগ্রাম সিংহের অভিযোগ ছিল বাবর তাকে না জানিয়েই কালপি এবং বায়না দখল করেছেন। এই দ্বন্দ্বের সূত্রে খানুয়ার প্রান্তর উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ হয় এবং রানা সংগ্রাম সিংহ পরাজিত হন। যেহেতু ধর্মকে তিনি ব্যবহার করেছিলেন এই সময় মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য, তাই এই যুদ্ধ জয়ের পরেই তিনি গাজী উপাধি নেন। এটি ছিল একটি মুসলিমদের তোষণের একটি উপায়। এরপর মেদিনী রাওয়ের নেতৃত্বে রাজপুতরা পুনরায় সংঘবদ্ধ হন এবং এরই ফলশ্রুতিতে বাবরের সাথে 1828 সালে চান্দেরির যুদ্ধ হয়, যে যুদ্ধে তিনি মেদিনী রায়কেও পরাজিত করেন। এই মেদিনী রায়ের পরাজয়ের পরে আর কেবলমাত্র একটা যুদ্ধই তিনি করেছিলেন। সেই যুদ্ধটা হচ্ছে 1823 সালে 28 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি বাবরের সেনাপতি অযোধ্যা ও লখনৌ জয় করেন এবং সুলতান ইব্রাহিম লোদির কাকা মামুদ লোদি বাংলার সুলতান নসরত শাহের সহযোগিতায় মোগলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। এদের বিরুদ্ধে 1529 খ্রিস্টাব্দে তিনি ঘরগড়ার যুদ্ধ করেন, যেটাকে ঘাগড়ার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে ইব্রাহিম লোদির কাকা মামুদ লোদি হেরে যান এবং এই যুদ্ধই ছিল বাবরের জীবনের শেষ যুদ্ধ। বাবরের যুদ্ধ যদি বলা হয়, পানিপথের প্রথম যুদ্ধ, তারপর খানুয়ার যুদ্ধ, তারপর চান্দেরির যুদ্ধ, তারপরে হচ্ছে ঘরগড়ার যুদ্ধ। তিনি তুলঘুমা এবং আবা যুদ্ধ পদ্ধতিতে যুদ্ধ করতেন। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা তুলঘুমা যুদ্ধ পদ্ধতির নিদর্শন। তিনি ভারতে প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। তিনি বাবরনামা বলে একটি তুজুক-ই-বাবরি বলে গ্রন্থটি রচনা করেছিলেন, যেটি তুর্কি ভাষায় রচিত হয়েছিল। এটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। তিনি শিক্ষা এবং সংস্কৃতির প্রতি প্রবল অনুরাগ ছিল তার। তুর্কি, ফার্সি, আরবি ভাষাতেও তার অসাধারণ দক্ষতা ছিল। তিনি তৈমুরের বংশধরদের মধ্যে বাবরই ছিলেন একজন অত্যন্ত শিক্ষিত এবং অভিজাত মানুষ। তার এই শিক্ষিত ও মার্জিত মননের প্রতিফলন তুজুক-ই-বাবরিতে আমরা দেখতে পাই। প্রকৃতি, সমাজ, রাজনীতি ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে তাঁর চিন্তাভাবনা, ধ্যান ধারণাও এই তুজুক-ই-বাবরিতে প্রতিফলিত হয়েছে। তুজুক-ই-বাবরি তুর্কি ভাষায় লেখা হয়েছিল। আব্দুর রহিম খান, যিনি নবরত্নের একজন ছিলেন আকবরের, তিনি বাবরনামা ওটিরই ফার্সি ভাষায় অনুবাদ করেন এবং এই ইংরাজিতে অনুবাদ করেন মাদাম বেভারিজ।
তাছাড়াও তুর্কি ভাষায় রচিত তার কাব্যগ্রন্থ ছিল একটি, সেই কাব্যগ্রন্থের নাম ছিল দিওয়ান, যেটি একটি স্মরণীয় সৃষ্টি। তাছাড়াও তার পুত্র কামরানের জন্য তিনি মুবিয়ান বা মুবাইন নামে একটি এবং মসনবী রচনা করেন। এই প্রায় 2000 কবিতা ছিল সেখানে, এবং তার চিঠির সংকলন রিসাল ই উসাজও একটি ঐতিহাসিক গুরুত্ব দারুণ। স্থাপত্য শিল্প হিসাবে বলতে গেলে সাহিত্যের পাশাপাশি বাবরও স্থাপত্য শিল্পের যথেষ্ট কদর করতেন। তিনি পানিপথে কাবুলিবাগ মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, কাবুলিবাগ মসজিদ। তাছাড়াও তিনি আরও অনেক জায়গাতে বাগ রচনা করে বানিয়েছিলেন বা বাগান বানিয়েছিলেন। এছাড়াও তিনি নির্মাণ করেন সম্বলপুরে জামা মসজিদ, আগ্রাতে লোধি দুর্গ। আর বাবরের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল খত ই বাবরি নামে একটি তুর্কি হরফের প্রচলন, যে ছবিটাও তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। খত ই বাবরি বলে তিনি একটি নতুন ফন্ট চালু করেন। শেষ জীবনে 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর বাবর 48 বছর বয়সে আগ্রায় মারা যান। এই দিগ্বিজয়ী বীরকে প্রথমে সমাহিত করা হয় আগ্রার আরামবাগে, পরে তাঁর এই সমাধি মন্দির স্থানান্তরিত করা হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। কাবুলে তার সমাধি মন্দিরের নাম ছিল গার্ডেন্স অফ বাবর বা বাগ ই বাবর। নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাবরের জ্যেষ্ঠ পুত্র। 1530 থেকে 1556 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 1508 খ্রিস্টাব্দে 6ই মার্চ বাবরের তৃতীয় স্ত্রী মহম আঙ্গা বা মাহম বেগমের গর্ভে কাবুলে জন্মগ্রহণ করেন দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন। হুমায়ুন ছিলেন বাবরের জ্যেষ্ঠ পুত্র। হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, কিন্তু মানব ইতিহাসে এমন দুর্ভাগ্য পীড়িত নৃপতি বিশেষ দেখা যায় না। বাবরের মোট পুত্রের সংখ্যা ছিল 4 জন। এই 4টি পুত্র হলো হুমায়ুন, আসকারি, কামরান এবং হিন্দোল। গুলবদন বেগম ছিলেন বাবরের একমাত্র কন্যা সন্তান, যিনি পরবর্তীকালে হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা রচনা করেন। হুমায়ুনের বন্ধু আফতাচি হুমায়ুনকে নিয়ে লেখেন তারিখ ই হুমায়ুনি বলে একটি গ্রন্থ। মহম সুলতানার সন্তান ছিলেন হুমায়ুন, যদিও সমকালীন বিচারে হুমায়ুন যথেষ্ট শিক্ষিত ছিলেন। 1531 খ্রিস্টাব্দে হুমায়ুন বুন্দেল দুর্গ, কালিঞ্জর দুর্গ দখল করেন। তিনি 1532 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ লোদিকে দৌড়ার যুদ্ধে হুমায়ুন পরাজিত করে চুনার দুর্গ জয় করার চেষ্টা করলে শের খানের পুত্র জালাল খাঁ হুমায়ুনের বশ্যতা মৌখিকভাবে স্বীকার করে চুনার দুর্গ রক্ষা করেন। এই দুর্গটার নাম হচ্ছে চুনার দুর্গ। এরপর যে শুরু হয় তাদের সাথে আফগানদের ভয়ঙ্কর যুদ্ধ। শের খান মুঘলদের বশ্যতা স্বীকার করে নেন এবং তার পুত্র কুতুব খানকে মৈত্রীর দূত হিসাবে হুমায়ুনের দরবারে পাঠান। 1533 খ্রিস্টাব্দে হুমায়ুন দিল্লির নিকট দিন পানাহ নামে একটি শহর নির্মাণ করেন। এই দিন পানাহার ছবিটাও তোমরা পাশে দেখতে পাচ্ছ। এই দিন পানাহার শহরটি নির্মাণ করার পরেই হুমায়ুনের ডিক্লাইনেশন শুরু হয়, কারণ এর পরেই মানে অমরকোটের তাকে থাকতে হয়েছিল আমরা জানি। 1539 খ্রিস্টাব্দে 26শে জুন চৌসারের যুদ্ধে মোগল বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হন শেরশাহের কাছ থেকে। হুমায়ুনের যুদ্ধের ক্ষত সারতে না সারতেই শেরশাহ 1540 খ্রিস্টাব্দে 17ই মে গঙ্গা নদীর ধারে কনৌজ বা বেলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে আক্রমণ করেন এবং হুমায়ুনের বাহিনীকে বিধ্বস্ত করে তাকে ধ্বংস করে মুঘল সাম্রাজ্যকে সাময়িকভাবে স্তব্ধ করে দেন। হুমায়ুনের যুদ্ধে কোনো রকমের প্রাণ বাঁচান একজন ওয়াটার ক্যারিয়ার, মানে একজন জলবাহক তার প্রাণ বাঁচিয়েছিল। তারপর তিনি লাহোরে আশ্রয় নেবার চেষ্টা করলে সৎ ভাই মির্জা কামরানের ভয়ে তিনি পালিয়ে যান। এই মির্জা কামরান চেয়েছিলেন হুমায়ুনকে শেরশাহের হাতে ধরিয়ে দিতে। তারপর তিনি অমরকোটের রাজপুত রানা বীরসালের কাছে আশ্রয় গ্রহণ করেন। এখানেই চরম দারিদ্র এবং দুর্যোগের দিনেই পত্নী হামিদা বানুর গর্ভে হুমায়ুনের বিশ্ববিখ্যাত পুত্র আকবরের জন্ম হয় 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। এরপর হুমায়ুন কান্দাহারের দিকে অগ্রসর হন। সেখানে তার ভাই কামরান এবং আসকরি রাজত্ব করছিলেন। কামরান তাকে বন্দি করতে উদ্যোগী হলে নিরুপায় হুমায়ুন পারস্যের শাহ তাহমাম্প এর সভায় আশ্রয় গ্রহণ করেন। এরপর সন্ধির মাধ্যমে তাহমাম্প হুমায়ুনকে 14,000 সৈন্য দিয়ে সাহায্য করেন।
1545 খ্রিস্টাব্দে তিনি কাবুল এবং কান্দাহার জয় করেন এবং বন্দি কামরানকে অন্ধ করে মক্কায় পাঠানো হয়। এরপর সেখানে তার মৃত্যু ঘটে। আসকারিকেও মক্কায় পাঠানো হয়, হিন্দলকে হত্যা করা হয়। এইভাবে শত্রুভাবাপন্ন ভাইদের হাত থেকে তিনি রক্ষা পান এবং 1555 খ্রিস্টাব্দে হুমায়ুন সদর্পে দিল্লিতে প্রবেশ করে আগ্রা জয় করে 15 বছরের ভ্রাম্যমান জীবনের অবসান ঘটান। 1545 খ্রিস্টাব্দ থেকে 55 পর্যন্ত এই শের শাহের মানে বংশধর রাজত্ব করেছিল। 55 খ্রিস্টাব্দে তাঁর রাজত্ব তিনি সব কিছু ফিরে পেলেও সৌভাগ্যের চাকা বিপরীতে ধাবিত হয়। 1556 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি তিনি গ্রন্থাগারের একটি সিঁড়ি থেকে অসুস্থ অবস্থায় পড়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 17 দিন পর্যন্ত খবরটি গোপন রাখা হয়। মুলা কেশি নামে তার মতোই দেখতে একজন ব্যক্তি সিংহাসনে বসে থাকেন, কারণ সেই সময় আকবর ছিলেন পাঞ্জাবে একটা যুদ্ধক্ষেত্রে বৈরাম খানের সঙ্গে। আকবর কালানৌর নামক স্থানে ছিলেন, সেইখানে তার রাজ্যাভিষেক হয়। পরবর্তীকালে ফিরে আসার পর ঘোষণা করা হয় হুমায়ুনের মৃত্যুর কথা। হুমায়ুনের স্ত্রী হাজি বেগম দিন পানাহের কাছে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন। এই সমাধি মন্দিরের স্থপতিকার ছিলেন ইনায়েতুল্লাহ, মির্জা ইনায়েতুল্লাহ বলে তার সমাধির ছিলেন, মানে স্থপতিকার। তাছাড়া তারপরে যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হচ্ছেন শের শাহ দ্য গ্রেট। 1540 থেকে 45 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। প্রিন্টিংটা একটু মিস হয়েছে, 1540 থেকে 45 হবে। এবং তুর্ক আফগান পুনর্জাগরণের নায়ক ছিলেন শের শাহ। মধ্য ভারতের ইতিহাসে একজন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব। জায়গিরদার হাসান খান সুরের পুত্র। তিনি অল্প বয়সে গৃহত্যাগ করে বিহারের সুলতান বাহার খান লোহানির অধীনে চাকরি গ্রহণ করেন এবং তার সাহস এবং বীরত্বের জন্যে বাহার খান তাকে শের খান খেতাবে ভূষিত করেন। এই শের খান মনে করা মানে গল্প আছে যে তিনি নিজের হাতে একটা বাঘ হত্যা করেছিলেন বলে তার নাম শের শাহ নাম হয়। হ্যাঁ, এই শের শাহ ভাগ্যান্বেষণে আগ্রায় মোগল অধিপতি বাবরের কাছে যান এবং তার অধীনে সামরিক বিভাগে চাকরি গ্রহণ করেন। শের শাহ সিংহাসন দখল করে হজরত ই আলা নাম ধারণ করেন। চুনার দুর্গের গভর্নরকে বিধবা লার্ড মালিকাকে বিয়ে করে চুনার দুর্গ লাভ করেন। যে চুনার দুর্গের কথা কিছুক্ষণ আগেই আমি হুমায়ুনের সময় বলেছিলাম, সেই চুনার দুর্গ। এবার শের খাঁ বাংলাও আক্রমণ করেছিল। 1539 খ্রিস্টাব্দে তিনি চৌসা যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন এবং শের শাহ উপাধি গ্রহণ করেন। 1540 খ্রিস্টাব্দে কনৌজ এবং বিলগ্রামের যুদ্ধে তিনি হুমায়ুনকে পরাজিত করেন। বাংলার দুর্বল চেতা নবাব গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে তিনি করদ রাজ্য বানান। তাছাড়া তিনি মালওয়া, রণথম্বর, রাজপুতানা, কালিঞ্জরও জয় করেছিলেন। শেষ পর্যন্ত 1545-এ কালিঞ্জর দুর্গ অবরোধকালে তিনি মারা যান। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনাই ছিল, কালিঞ্জর দুর্গ অবরোধের ঘটনাটা। 5 বছর তার সংক্ষিপ্ত শাসনামলে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা এত সুন্দর বানিয়েছিলেন যে পরবর্তীকালে আকবরও সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমেই গোটা ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসেবে বিবেচিত হন। সেই শাসন ব্যবস্থার কাঠামোটা বানিয়ে রেখেছিলেন শের শাহ স্বয়ং। শের শাহের এই সময় রুপিয়া নামক মুদ্রা জারি করেছিলেন, যার মান এবং ওজন তিনিই নির্ধারণ করেছিলেন। তাছাড়াও তিনি জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা তখন যেটা বাদশাহী রোড নামে পরিচিত ছিল, সেই বাদশাহী রোডটাও তিনিই বানিয়েছিলেন। তিনি সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকার বা পরগনায় ভাগ করেছিলেন। প্রত্যেকটি সরকারের সিকদার সিকদারান, মুন্সেফ মুন্সিফান এইরকম বিভিন্ন পদাধিকারী ছিলেন। সিকদারানের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা ও বিদ্রোহ দমন করা এবং অপরপক্ষে মুন্সিফানের দায়িত্ব ছিল দেওয়ানি এবং জরিপ সংক্রান্ত মামলার ভারপ্রাপ্ত হওয়া। সরকারের অধীনস্থ পরগনাগুলিতে তিনি 1/3 ভূমি কর হিসাবে নিয়োগ করা হয়েছিল। কৃষককে পাট্টা মানে কাবুলিয়ত এবং পাট্টা নামে দুটি দলিল দেওয়া হয়েছিল। পাট্টা হচ্ছে শিরোনাম, মানে যার নামে থাকবে, এবং কাবুলিয়ত মানে কবুলনামা, যে আমি কবুল করছি রাজাকে, সুলতানকে ট্যাক্স দেব, এইসব আর কি। এবং জমিদারকে অপসারণ করে সরাসরি কর আদায় করার ব্যবস্থা শুরু হয়েছিল। এবং কাবুলিয়ত এবং পাট্টা অসাধারণ একটা ট্যাক্সেশন সিস্টেম। তিনি দিল্লিতে পুরানা কিলাও নির্মাণ করেন। হ্যাঁ, তিনি তাছাড়া তার মৃত্যুর পর সাসারামে তাকে সমাহিত করা হয়। শের শাহের স্থলাভিষিক্ত হন ইসলাম শাহ বলে একজন রাজা, তারপরে মোহাম্মদ আদিল শাহ।
যিনি যার হিন্দু সেনাপতির সাথে আকবরের যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যার নাম। ওকে, তাহলে আজকে এত দূর পর্যন্তই থাকুক। পরের ভিডিওতে আবার আমরা আকবর সম্বন্ধে পড়ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, এবং অবশ্যই যদি নতুন হও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ। তাহলে আজকের মতো টাটা।